অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার দরকার হয় না কানে কানে যে রেপ করো। রেপ যারা করে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবে বা তার দলের সাথে বা সেই সময়কার প্রশাসনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত ছিল? তাহলে অভয়াকাণ্ড নিয়ে কেন সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো? সেই ফাইল আবার খোলা হোক, জানা যাক যে উনি একজন মহিলা হিসাবে আজকে উনি কি সত্যি কষ্ট পেয়েছিলেন নির্ভয়াকে নিয়ে? উনি কত মোমবাতি মিছিলে আজকে যোগ দিয়েছিলেন। আজকে তো পাড়ায় পাড়ায় মানুষ বেরিয়ে পড়েছিল নির্ভয়ার প্রতিবাদ, নির্ভয়ার আত্মার শান্তি নিয়ে আজকে মোমবাতি মিছিলে ভরে গেছিল। রাতের পর রাত জেগে রাস্তায় রাস্তায় মানুষরা দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জি কি দাঁড়িয়েছিলেন? উনিও তো একজন মহিলা। ওনার সেই কষ্ট ফিলিংস কি হয়েছিল সেটা জানা হোক না পুরনো মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের। চন্দন, ডাবল ইঞ্জিন সরকারের কথা তুমি বলছিলে, ডাবল ইঞ্জিন সরকার কি পারবে? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, রাজ্যে শুভেন্দু অধিকারী সরকার, দুয়ের মধ্যে তালমিল কি তৈরি হবে? তৃণমূল সরকারে আসার পরে 2011 সাল এবং পরবর্তীতে বহুবার কংগ্রেস দল ভাঙিয়ে সরকারের দল করেছে। এমনকি আপনি যদি দেখেন বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা, সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা, মানে বলতে গেলে বিরোধী শূন্য করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মনোভাব নিয়ে মমতা ব্যানার্জি তার সরকার চালিয়েছে। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার আজকে এক হয়েছেন, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক হলেই যে ভালো হবে এরকম কোনো কথা নেই। তৃণমূলের অফিস মানেই হচ্ছে নেগেটিভ ভাইবস, যেটার জন্যই তো এই ম্যান্ডেটটা জনগণ দিয়েছে। এটা দেওয়ার কারণটা কি? যে ভাই আর তৃণমূলের দরকার নেই। কারণ পদ্ম ফুল হচ্ছে মা লক্ষ্মীর একমাত্র ফুল, যেটা এই বাংলায় এবার সুযোগ এসে গেছে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কিন্তু নারী নিগ্রহের ঘটনা ঘটছে। বাংলার মানুষ সেই পদ্ম ফুল নিয়ে গর্ববোধ করুক এবং এরম একটা কনস্ট্রাকটিভ চিন্তা হোক যে মাছ চাষের সাথে সাথে যদি পদ্ম ফুলেরও চাষ হয় এই বাংলাতে, তাহলে প্রচুর মানুষের, প্রচুর বেকার যুবকের রোজগার হবে। কারণ পদ্ম ফুলের ডিমান্ড কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, মানে সমস্ত দুনিয়া, আখ্যা দুনিয়াতে কিন্তু পদ্ম ফুলের ডিমান্ড আছে। তৃণমূল কংগ্রেস গত 5 বছরে কুশাসন আমাদের দেখিয়েছে, বিজেপি তার পুনরাবৃত্তি করবে না তো? কবিগুরু জন্মদিনের শপথ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ইনফো প্লাস বেঙ্গলের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ইনফো প্লাস বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট চন্দন রায়, রয়েছেন এডিটর ইন চিফ শুভজিৎ দাস, এবং আমি রয়েছি কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তী। আমরা প্রথমেই আজকে শপথ গ্রহণ সম্পর্কে যাব। চন্দন রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন, আপনার অভিজ্ঞতা কেমন হলো চন্দন? খুবই ভালো হয়েছে এবং মানে এত মানুষের ওখানে পদধূলি পড়েছে, তো সত্যি মনে হচ্ছে যেন এই বাংলাতে আবার এই ব্রিগেড গ্রাউন্ডটা, যত এর আগে মানুষের পদধূলি পড়েছিল, সেই পদধূলির পবিত্রতা এইবার সত্যিকারে পদ্মফুলের মাধ্যমে আমি চাইছি, মানে এরম পদধূলির মতো ব্রিগেডের সমস্ত বাংলার পুকুর ভরে উঠুক পদ্ম ফুলে এবং প্রতিটা বাংলার মানুষ সেই পদ্ম ফুল নিয়ে গর্ববোধ করুক এবং এরম একটা কনস্ট্রাকটিভ চিন্তা হোক যে মাছ চাষের সাথে সাথে যদি পদ্ম ফুলেরও চাষ হয় এই বাংলাতে, তাহলে প্রচুর মানুষের, প্রচুর বেকার যুবকের রোজগার হবে। কারণ পদ্ম ফুলের ডিমান্ড কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, মানে সমস্ত দুনিয়া, আখ্যা দুনিয়াতে কিন্তু পদ্ম ফুলের ডিমান্ড আছে। আর তার সাথে পদ্ম ফুলের আর একটা প্রোডাক্ট আছে, দ্যাট ইজ মাখানা। এই মাখানার কিন্তু মার্কেট খুব ভালো এবং প্রচুর এক্সপোর্ট মার্কেট আছে মাখানার। এটাও কিন্তু আমরা দিশা দেখাতে চাই যে যে ধরনের এখানে মানে আবেগ নিয়ে মানুষ আজকে পদ্ম ফুলকে এখানে সরকার গড়ার জন্যে এবং সমস্ত আজকে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রিত্ব যাদের দেওয়া হচ্ছে, যারা আজকে এই রাজ্যটা চালাতে চলেছেন এবং তাদের সাথে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সবাই এটা মাথায় এটাই নেই যে এই পদধূলি যারা এসেছে মানে আবেগের সাথে এসছে, স্বতঃস্ফূর্তভাবে এসছে, এর জন্য কোনো অর্গানাইজ করা হয়নি। এর জন্য মানুষের এইভাবে যে আবেগ সহ একটা ব্রিগেডের এই সমারোহ, এটা অভূতপূর্ব সমারোহ হয়েছে। রাইট। ইনফোপালস বেঙ্গলের দর্শকদের জানিয়ে রাখি যে পদ্ম ফুলের দাম গতকাল রাত থেকেই কিন্তু বাড়তে আরম্ভ করেছে। যে পদ্ম ফুল 2 টাকায় পাওয়া যেত সেই পদ্ম ফুল 5 কিংবা 6 টাকাতেও পাওয়া যাচ্ছে না।
শুভজিৎ, একটা প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড কেন? শপথের জন্য ব্রিগেড প্যারেড কেন? দেখুন জয়ন্তদা, আমার যেটা ধারণা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একটা ঐতিহাসিক জায়গা, যেটা আমরা দেখেছি অতীতে বামেরা এই জায়গাটাকে ব্যবহার করে বারবার তাদের সভা করেছেন। মুখ্যমন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও একবার চেষ্টা করেছিলেন ব্রিগেডে তার সভা করা, বলতে পারি সেরকম ভাবে সফল হননি। আমার মনে হয় বিজেপির যে সরকার এসেছে এইবার রাজ্যে, তারা এটা মানুষকে বার্তা দিচ্ছে যে বাংলার সঙ্গে ব্রিগেড একটা কোথাও একটা মানে যুক্ত, কোথাও একটা অন্তরের সঙ্গে একটা মিল আছে। আজকে এই কবিগুরুর জন্মদিন উপলক্ষে শপথ গ্রহণ এবং এটাকে সাক্ষী করে রাখার জন্য মানে ব্রিগেডটাকে বেছে নেওয়া হয়েছে। মানে এটাই আমার ধারণা, বঙ্গ ব্রিগেডের যে বঙ্গ ব্রিগেড বিজেপির, তাদের মনে এটাই চিন্তা ভাবনার মধ্যে ছিল যে ব্রিগেডটাকে ব্যবহার করে কবিগুরুর জন্মদিনটাকে, স্মরণীয় দিনটাকে মাথায় রেখে শপথ গ্রহণ, এই পুরো ব্যাপারটাকে একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে যাওয়া। একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে যাবার চেষ্টা। আমি চন্দনের কাছে যাব। চন্দন, একটা কথা জিজ্ঞাসা করি, তৃণমূল কংগ্রেস গত 5 বছরে কুশাসন আমাদের দেখিয়েছে, বিজেপি তার পুনরাবৃত্তি করবে না তো? তার আগে আমি ব্রিগেড নিয়ে আমি ওনার সাথে আরো কিছু অ্যাড অন করতে চাই, তারপরে এই উত্তরটায় আসছি। আমি ব্রিগেডে এই ধরনের সভা করার মতো এর আগেও যারা প্রচেষ্টা করেছে, তারা কিন্তু বহুদিন আগে থেকে অর্গানাইজড করে মানুষজনকে প্রয়োজনে পয়সা দিয়ে আনানো হয়েছে। সেই ধরনের একটা বিশাল ইনভেস্টমেন্ট করে তবে গিয়ে ব্রিগেড ভরানো হয়েছে। এটা মনে হয় আমরা বাংলার মানুষও অনেকবার জানি বা জেনে গেছি যে কি করে ব্রিগেড ভরানো হয়। আর এই স্বতঃস্ফূর্তভাবে ব্রিগেড ভরা, এটা যে কোনোভাবেই হোক বর্তমান নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা আজকে এইভাবে জান লড়িয়ে বাংলায় বিজেপিকে নিয়ে এসছে, তারা বুঝে গেছিল আমরা কোনোভাবে সংগঠিত ছাড়াও মানুষকে বিনা পয়সায় স্বতঃস্ফূর্তভাবে আবেগের সাথে কি করে ব্রিগেড ভরাবো। আর এত জনস্রোতের সম্ভাবনা ওরা দেখে নিয়েছে, যেভাবে ভোট বাক্সে এত ভোট এসছে বিজেপির ফেভারে, যেভাবে আজকে বিজেপিকে জেতানো হয়েছে, সেইভাবে বিজেপিকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজেরাই ভরিয়েছে আজকে। কিন্তু আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের নেগেটিভ ভোটে বিজেপি বিজয়ী হয়েছে, তৃণমূল কংগ্রেসকে ঘৃণা দিয়ে বিজেপিকে ভালোবেসে নয় ভোটটি করা হয়েছে বলে আমার ধারণা। সেক্ষেত্রে কি মনে হয় বিজেপি ভালোবাসার মর্যাদা দেবে, না ঘৃণা, তৃণমূল সম্পর্কে যে ঘৃণা রয়েছে সেই ঘৃণাটাকেই তারা প্রাধান্য দেবে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে এই রাজ্যটা 34 বছরের সিপিএমের সুশাসন হোক আর কুশাসন হোক, আর তৃণমূলের 15 বছরের সুশাসন বলি আর কুশাসন বলি, সেটা তো জনতার দরবার ঠিক করবে। বাট এই জনতার দরবারই বিজেপিকে আনলো, তার একটাই কারণ, ওরা এই ধরনের সুশাসন বা কুশাসন যেটা, সেটা নিশ্চয়ই পছন্দ করছিল না। বা সিপিএমের, যখন সিপিএমকেও এখান থেকে রাজ্য থেকে সরানো হয়েছে, যখন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে তার নেতৃত্বে যখন সরকার গড়ল, তখনও কিন্তু 15 বছর তাকে দেখা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এবার এই জনতার দরবারই ঠিক করুক না যে সুশাসন চালিয়েছেন না কুশাসন চালিয়েছেন। তাহলে নতুন সরকারের আমাদের দাবি রইল মিডিয়া থেকে জনগণের কাছে, তারা সবাই মিলে এটাই দাবি করুক যে কোনো পুরনো কোনো ধরনের কোনো পদ্ধতিগত যে মডেলে আজকে সরকার চালিয়ে, সেটা সুশাসন বা কুশাসন আমি বুঝি না, বাট যা চালিয়েছে সেই ধরনের সরকার যেন নতুন সরকার যারা আসছে তারা ওত নিচ্ছে, কিন্তু তার সাথে সাথে জনগণের কাছে তারা এটা বাইটস দিয়ে আপনাদের মতো মিডিয়া বা হাউসে বসে তারা জানিয়ে দিক জনগণকে যে ওই পরিবর্তন তাকে বলে যে পরিবর্তন আর আগের কোনো কিছু আর ঘটতে চলবে না এই বাংলাতে। যদি ঘটে থাকে তাহলে বাংলার মানুষকে ওরা নিজেরাই বলুক যে আমাকে 5 বছরও রাখার দরকার নেই, আমাকে তার আগেই সরিয়ে দেওয়া হোক। এই আমি চাই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ থেকে। নতুন নতুন যারা আমাদের উপমুখ্যমন্ত্রীও 2 জন হয়েছেন, অগ্নিমিত্রাদি, আমাদের দিলীপ দা, যারা আজকে প্রচুর মানুষের সাথে সাহায্যে আজকে যারা আজকে পপুলার হয়েছে, মানুষের আশীর্বাদে পপুলার হয়েছে এবং সরকারে বিজেপিকে নিয়ে এসছে, তার জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ দেওয়া হোক, গৃহমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ দেওয়া হোক, বাট সবচেয়ে বড় ধন্যবাদ দেওয়া হোক এই বাংলার মানুষকে, যারা জেগেছে। এই কারণেই জেগেছে, তৃণমূলের কুশাসন দ্যাট ইজ নট এ বিগ ইস্যু। বিগ ইস্যু ওরা বুঝেছে যে এই ডবল ইঞ্জিনের সরকার একমাত্র দরকার, তবেই পশ্চিমবাংলার
সম্ভাবনা আবার আগের মতো সেই জায়গায় পৌঁছতে চলেছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড ওয়ার্ল্ড উইল থিংস ডে আফটার টুমরো। আমরা জনগণের কাছে এটাই মানে অনুগ্রহ করে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা অবভিয়াসলি এই বার্তা পৌঁছাতে আরম্ভ করুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুন এই আলোচনাটাকে এবং পৌঁছান নতুন মুখ্যমন্ত্রীদের কাছে, নতুন মন্ত্রীদের কাছে, যে কোনো রকম যেন পুরনো কোনো ধাঁচা এখানে না থাকে। পশ্চিম বাংলা পুরোপুরি আগের মতো যেভাবে ভারতবর্ষকে পৃথিবীকে দিশা দেখিয়েছে সেইভাবেই যেন এই বাংলার মানুষ নতুন যাদের দায়িত্ব দিলেন তারা যেন সেই জায়গাটা তুলে ধরেন এবং সেইভাবেই পশ্চিমবাংলাকে ডেভেলপমেন্টের জোয়ারে এগিয়ে নিয়ে চলেন। মহামন্ত্রী গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে 5 জন শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে দিলীপ ঘোষ এবং তার সঙ্গে নিয়েছেন অগ্নিমিত্রা পল এবং তার সঙ্গে নিয়েছেন আরও 2 জন, নিশীথ প্রামাণিক এবং আরও একজন ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, তারা শপথ নিয়েছেন। সুতরাং আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরবো এই আলোচনাতে, যে আলোচনাতে ডাবল ইঞ্জিন সরকার নিয়ে পর আলোচনা হবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এডিটার স্পেশাল অনুষ্ঠানে এবারে কবিগুরুর জন্মদিনের শপথ, এই অনুষ্ঠানে আমরা ফিরছি। আমার সঙ্গে রয়েছেন ইনফো পালস বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট চন্দন রায় এবং ইনফো পালস বেঙ্গলের এডিটর ইন চিফ শুভজিৎ দাস, এবং আমার সঙ্গে আমি রয়েছি কনসাল্টিং এডিটর ইনফো পালস বেঙ্গল। আমরা সরাসরি চন্দনের কাছে যাবো। চন্দন, ডাবল ইঞ্জিন সরকারের কথা তুমি বলছিলে, ডাবল ইঞ্জিন সরকার কি পারবে? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, রাজ্যে শুভেন্দু অধিকারী সরকার, দুয়ের মধ্যে তালমিল কি তৈরি হবে? অ্যাকচুয়ালি এই ডবল ইঞ্জিন সরকার আমরা কেন বলছি এটা দরকার, এই জন্যেই মানে বাংলার জনগণ এইভাবে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলো। কারণ যত ধরনের আমাদের সেন্ট্রালের যে পলিসি এবং যে প্রজেক্ট যেগুলো ইমপ্লিমেন্ট করার জন্যে বহুত প্রচেষ্টা এই বাংলায় করা হয়েছে, যেটা গত যে সরকার ছিলেন যারা এখান থেকে বিদায় নিলেন তারা এটাকে কোনোভাবেই করতে দেয়নি। এই যে না দেওয়ার কারণ হচ্ছে উনি হাইজ্যাক করতেন, ঠিক আছে, সব কিছু প্রজেক্টগুলোকে হাইজ্যাক করে তার আবার নামকরণ করতে খুব ভালোবাসে। এই নামকরণ করে উনি নিজের মতো করে প্রজেক্টগুলোকে, অর্থাৎ নতুন বোতলে পুরনো মদ। তো এই যে মানে পরিবর্তনের মধ্যে যে জায়গাটা ডবল ইঞ্জিনের অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে কোনো গাড়ি যদি যত বগির ট্রেনই হোক না কেন, সেখানে যদি ইঞ্জিন আর একটা জুড়ে দেওয়া হয় দাদা, তাহলে তুমি বুঝতে পারছো সেই গাড়ির স্পিড কি নেবে। এখানে মানে ডেভেলপমেন্টের জোয়ার মানে সুনামি আসবে বলতে গেলে। আমি ডেভেলপমেন্টের কথা পরে আসবো, শুভজিতের কাছে অন্য একটি প্রসঙ্গ নিয়ে যাব। শুভজিৎ, এমন কি গ্যারান্টি রয়েছে যে তৃণমূল থেকে কোনো লোক চলে আসবে না বিজেপিতে? এটা আমারও প্রশ্ন, জয়ন্তদা, যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কেউ তৃণমূলের পার্টি অফিস দখল করবে না, যেটা আমরা দেখেছিলাম তৃণমূল সরকারে আসার পরে 2011 সাল এবং পরবর্তীতে বহুবার কংগ্রেস দল ভাঙিয়ে সরকারের দল করেছে। এমনকি আপনি যদি দেখেন বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা, সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা, মানে বলতে গেলে বিরোধী শূন্য করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মনোভাব নিয়ে মমতা ব্যানার্জি তার সরকার চালিয়েছিল, যেটা বাংলার মানুষ ভালোভাবে নেয়নি। তার প্রমাণ তো আজকে ভোটের রেজাল্ট দেখিয়ে দিয়েছে। আমার এটা প্রশ্ন থাকবে যে বিজেপি কি এই গ্যারেন্টিটা দিতে পারবে যে বিজেপি শ্রমিক ভট্টাচার্য যে কথাটা মুখে বলছেন সেটা কি থাকবে? কারণ আমরা দেখেছি কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটেছে ভোটে জেতার পরে। সেই জায়গাটায় কিন্তু বিজেপি সরকারকে, মানে শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকার, সেই সরকার এবং বলবো রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের দায়বদ্ধতা সেখানে, যে বিজেপি কি এই কালচারটাকে নিয়ে চলবে, মানে জাস্ট কপি ক্যাট করবে তৃণমূল সরকারের ভূমিকাটাকে? চন্দন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমরা পাড়ায় পাড়ায় দেখছি যে বিজেপি কিন্তু তৃণমূলের অফিসগুলো দখল করছে, এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি মানে এটা তো সামান্য ঘটনা হচ্ছে, কারণ
তৃণমূলের অফিস মানেই হচ্ছে নেগেটিভ ভাইবস, যেটার জন্যই তো এই ম্যান্ডেটটা জনগণ দিয়েছে। এটা দেওয়ার কারণটা কি, যে ভাই আর তৃণমূলের দরকার নেই। অত্যাধিক দম্ভ এবং অত্যাধিক দম্ভের দাম্ভিক আচরণ, এবং তার জন্য দরকার নেই তৃণমূল সরকার। কারণেই আজকে ওইখানে যদি এখনো তৃণমূলের অফিসগুলো থাকে দাদা, তো সেই অফিস থেকে কি হবে, কন্টিনিউয়াস নেগেটিভ ভাইবস যাবে, তোলাবাজি হবে, এক্সটর্শন হবে। যে কালচারটা বেঙ্গলে চলছিল, যে সরকার আজকে এখান থেকে মানে চলে গেল, নতুন সরকার যেভাবে জনগণ নিয়ে আসলো, নিশ্চয়ই সেই সরকারটা ওটা চাইছে না বলেই নিশ্চয়ই এটা সিগন্যাল যে ভাই সমস্ত পার্টি অফিসকেই আজকে পদ্মফুল আর বিজেপির ঝান্ডায় ভরে দাও। কারণ পদ্মফুল হচ্ছে মা লক্ষ্মীর একমাত্র ফুল, যেটা এই বাংলায় এবার সুযোগ এসে গেছে। আর মা সরস্বতী তো বাংলায় ছিলই, সুতরাং মা লক্ষ্মী আর মা সরস্বতী, আর তার সাথে মা দুর্গা অগ্নিমিত্রা পল, তাকেও সাথে দেওয়া হয়েছে। তার সাথে ব্রহ্মা বিষ্ণু দুজন রয়েছেন, শুভেন্দু অধিকারী আর আমাদের দিলীপ দা। তার মিলনটা যেটা, এই নিয়ে তো এই সরকার আজকে কি ধরনের আজকে সুনামি দিয়ে ডেভেলপমেন্ট হবে। দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার আজকে এক হয়েছেন, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক হলেই যে ভালো হবে এরকম কোনো কথা নেই। প্রলয় তো সৃষ্টি হয় তার থেকেই। বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, আমি বলেছি মা দুর্গা আর ব্রহ্মা আর বিষ্ণু, ঠিক আছে। প্রলয় শিবের প্রতীক, ঠিক আছে। আমি শিবের নাম করিনি, আমি ব্রহ্মা সৃষ্টি করছি, বিষ্ণু সমস্ত মানে সুন্দর করে মেনটেন করছে, যে গুড ম্যানেজমেন্ট বিষ্ণু। তো সেই হিসাবে উনি, আর এই আমাদের ব্রহ্মদেব যে সৃষ্টিকর্তা, তার সাথে মা দুর্গার এখানে এই যে মিলনটা হলো, এটা থেকে যে ধরনের সিগন্যাল দেওয়া হলো বাংলার মানুষকে, যে কেন এই উপমুখ্যমন্ত্রী দুজনের সাথে মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো, এটাই একটাই কারণ, যে এত ডেভেলপমেন্ট হবে এই বাংলার, এত জোয়ার আসবে, এত ইনভেস্টমেন্ট আসা শুরু হয়ে গেছে অলরেডি, হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের জন্য। এবার যারা পালিয়েছিল বাংলা ছেলে, সেই তারাও ফিরে আসার জন্যে, ইভেন সুদূর সাত সমুদ্র দূরে যারা ইউএসএ ইউকে থেকে যারা চিন্তিত ছিল বাংলা নিয়ে, যারা আজকে ফ্যামিলি ছেড়ে দূরে গিয়ে রয়েছে, তারাও আজকে বাংলায় ফিরে এসে ইনভেস্টমেন্ট করতে চাইছে। সব থেকে বড় কথা, কর্মসংস্থান কি হবে? এইবারেই তো কর্মসংস্থানের জনজোয়ার হবে। কারণ যাদের এখান থেকে পালাতে হয়েছিল অন্য স্টেটে চাকরি করার জন্যে, তাদের কষ্টটা বোঝো দাদা। তারা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে, এখান থেকে বন্ধু বান্ধবকে ছেড়ে তাদেরকে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে হয়েছে। এটা দেখো, একটা সময় এই বেঙ্গলে, বিহারে থেকে, আসাম থেকে, চতুর্দিক থেকে বেঙ্গলে চাকরি করতে আসতো। আজকে যেটাকে শেফিল্ড অফ লন্ডন হিসাবে, যেখানে এখানে এটাকে ক্যাপিটাল সিটি হিসাবে ব্রিটিশরা এখানে রাজ্য চালিয়ে গেছে, ক্যাপিটাল হিসাবে এটাকে চালিয়েছে, এই ক্যাপিটাল হিসাবে, সেই আবার বেঙ্গলটাকে শেফিল্ড হিসাবেই তৈরি হবে এবং চাকরির জনজোয়ার হবে এখানে। এমএসএমই সেক্টরে যে বাংলা সবার উপরে রয়েছে, সে কথা কিন্তু নরেন্দ্র মোদী সরকারই ঘোষণা করেছেন, কিন্তু ভারী শিল্পের ক্ষেত্রে অবশ্যই বাংলা পিছিয়ে রয়েছে। শুভজিৎ, কি মনে হয়, ভারী শিল্প এবার আসবে? দেখুন জয়ন্তদা, ভারী শিল্প আসবে, এটাই জনগণ এই আশা বা এই প্রত্যাশাতেই তো আজকে ভোট দিয়েছে বিজেপিকে। যে তৃণমূল সরকারের যে 15 বছরের ব্যর্থতা, কোনো শিল্প আসেনি। এমএসএমই বলতে পারেন, ক্ষুদ্র শিল্প সামান্য কিছু হয়ে থাকতে পারে ঘরে ঘরে, কিন্তু বড় কোনো শিল্প, সেই যে মানে শেষ আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের সিঙ্গুরে যে টাটা কারখানা চলে যাওয়ার পরে, কোনো বড় কারখানা, টাটা কারখানা হলো না, তারপর থেকে আর কোনো সেরকম বড় কোনো শিল্প আসেনি, আনতে পারেননি, ব্যর্থ। বলেছিলেন অনেক কিছু আনবেন, কিন্তু আনতে পারেননি, তাই জন্য তাকে সরিয়ে নতুন সরকারকে আনা হয়েছে। আমরা আশা করব নতুন সরকারের কাছ থেকে, যেহেতু কেন্দ্র রাজ্য দুটোই একই সরকার, এখানে তো সুবিধা অনেক বেশি, মানুষের প্রত্যাশাও তাই জন্য বেশি। মানুষ এইবারই তো সেই পরীক্ষার জায়গাটা। বিজেপির কাছে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ শিল্প আসবে কিনা, যেটা আপনি তুলে ধরলেন, আমরা আশা করবো শিল্প আসবে, দারুণ ভাবে কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টা এসে দাঁড়াবে চ্যালেঞ্জ, সেটা কি, একটা বড় টাকার ঋণ দিয়ে গেল মমতা ব্যানার্জি। যখন উনি এর সরকারে এসেছিলেন তখন 1,10,00,000 কোটি টাকার একটা ঋণ ছিল, এখন 8,20,000 কোটি টাকার একটা ঋণ দিয়ে গেলেন মানে বাংলাকে, যার এই নানান মন ভুলানো প্রকল্প, যেগুলো ভুক্তভোগী আজকে বাংলা, এগুলো মানুষেরই টাকা। বারবার বলা হতো যে মানুষেরই টাকা, সেই তার আজকে
প্রমাণ পাওয়া গেল এই টাকাগুলো এত ঋণ, সেই ঋণের বোঝা নামিয়ে কি করে বিজেপি এগিয়ে যাবে, সেটা একটা বড় প্রশ্ন। তৃতীয়ত, আপনি এই যে চন্দনদা বলছিলেন একটু আগে, পাড়ায় পাড়ায় একটা মানে দুর্নীতির আঁকড়া তৈরি করা হয়েছিল প্রত্যেকটা পার্টি অফিসে, এক্সটর্শন থেকে আরম্ভ করে, সেগুলো কি ভেঙে ফেলতে পারবে বিজেপি? তৃতীয় প্রশ্ন। এবং আপনি দেখুন, যদি কলকাতা রাস্তায় বেরোন, কলকাতার রাস্তাগুলো ঠিক নেই, মানে পিচের অবস্থা কি, উঠে যাচ্ছে, খুবলে যাচ্ছে, মানে কাউন্সিলর থেকে আরম্ভ করে এমএলএ সমস্ত জায়গায় চুরি, রাস্তা তৈরিতে চুরি, টাকা চুরি, মানে সব জায়গায় কাটমানি খেতে 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 এমন হয়েছে রাস্তার পিচটাও হয়তো দেওয়া যাচ্ছে না, এরকম একটা জায়গায় তৈরি হয়ে গেছিল, তাই মানুষ আজকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু বিজেপির কাছে এই জিনিসটা ভেঙে ফেলতে হবে, তার জন্য সবচেয়ে বড়, বিজেপি কি তৃণমূলের সেই দাগি যাদেরকে মানুষ পছন্দ করেনি, যে 22 জন মন্ত্রী হেরে গেলেন, তাদেরকে কি আবার ফিরিয়ে নেবে, তাদের দলে নেবে, মানে এরকম জায়গা তৈরি করবে, নাকি তারা তাদের যারা 260 জন বিধায়ক জিতেছে তাদেরকে নিয়েই নতুন ভাবে বাংলার মানুষকে স্বপ্ন দেখাবে? এই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো যে বিজেপি কি করে। আমরা তাকিয়ে থাকবো। আরেকটি বিষয়ের দিকে আমাদের তাকাতে হবে, সেটি হচ্ছে যে আরজিকর কাণ্ড এবং আমরা দেখেছি কসবা আইন কলেজের কাণ্ড। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কানে কানে বলে আসেননি রেপিস্টদের যে রেপ করো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ কেন করা হচ্ছে? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার দরকার হয় না কানে কানে যে রেপ করো। রেপ যারা করে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবে বা তার দলের সাথে বা সেই সময়কার প্রশাসনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত ছিল? তাহলে অভয়াকাণ্ড নিয়ে কেন সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো? সেই ফাইল আবার খোলা হোক, জানা যাক যে উনি একজন মহিলা হিসাবে আজকে উনি কি সত্যি কষ্ট পেয়েছিলেন নির্ভয়াকে নিয়ে? উনি কত মোমবাতি মিছিলে আজকে যোগ দিয়েছিলেন। আজকে তো পাড়ায় পাড়ায় মানুষ বেরিয়ে পড়েছিল নির্ভয়ার প্রতিবাদ, নির্ভয়ার আত্মার শান্তি নিয়ে আজকে মোমবাতি মিছিলে ভরে গেছিল। রাতের পর রাত জেগে রাস্তায় রাস্তায় মানুষরা দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জি কি দাঁড়িয়েছিলেন? উনিও তো একজন মহিলা, ওনার সেই কষ্ট ফিলিংস কি হয়েছিল সেটা জানা হোক না। পুরনো মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের, ওনার কাছে আজকে মিডিয়া থেকে যাক, এই প্রশ্নগুলো তোলা হোক। বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কিন্তু নারী নিগ্রহের ঘটনা ঘটছে। নারী নিগ্রহের ঘটনার কারণ হচ্ছে আস্তে আস্তে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে দাদা, যে সমাজ ব্যবস্থা কিন্তু ভয়ঙ্করভাবে আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। নতুন প্রজন্ম ধীরে 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 কেন আজকে এইভাবে আজকে পাশ্চাত্যকে ফলো করতে করতে, পাশ্চাত্যকে ফলো করে না, পাশ্চাত্যকে পিছিয়ে অনেক দূরে গিয়ে চলে গেছে। তো সেই কারণে আজকে মহিলারা যদি নিজেদের সশক্তিকরণ করে, তারা যদি ক্যারাটে থেকে শুরু করে, তারা যদি মিলিটারিতে যেতে পারে, তারা যদি পুলিশে যেতে পারে, তারা যদি মঙ্গল গ্রহে চলে যেতে পারে, সেই মহিলাদের কি করে এগুলো সম্ভব হচ্ছে? এটা মহিলাদের আমি অবশ্যই বলবো আপনার মিডিয়ার মাধ্যমে যে মহিলারাও জেগে উঠুন, কারণ এইবারে তো সত্যি মহিলারাই বেশি ভোট দিয়েছে। তার মানে মহিলারা জাগরিত হয়ে গেছে। এই বাংলার মহিলারাই দেখাবে যাতে কোনো রাজ্যে কোনোভাবে আর নারী নির্যাতনের একটা ঘটনা না ঘটে। আমি চন্দ্রদা এই কথাটা ধরে একটা কথা বলবো জয়ন্তদা, এখানে মমতা ব্যানার্জির অপরাধটা কোথায় ছিল? মানে যদি আপনি এই কথা প্রশ্নটা ধরলেন চন্দন দেখে, হয়তো মমতা ব্যানার্জি কারো কানে কানে বলে আসেননি যে রেপ করো বা এই কথাটা তোলেন, কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা দেখিনি রাজ্যের প্রশাসনিক মাথা হওয়া সত্ত্বেও এরকম কোনো স্টেপ নিতে, বরং উনি কোথাও হয়তো প্রচ্ছন্ন উৎসাহ দিয়েছেন যে বিষয়টা চলুক। উনি কি এমন কোনো কড়া স্টেপ নিয়েছেন আপনি বলতে পারবেন? সেই কামদুনি থেকে আরম্ভ করে বা পার্কস্ট্রিটের ঘটনা থেকে আরম্ভ করে যদি ধরি আমরা, মানে ওনার আসার পরে, সরকার আসার পর থেকে শেষ অভয়া এবং কসবা ল কলেজ এত অবধি যতগুলো ঘটনা ঘটেছে, সে কোথাও কি দেখা গেছে যে মমতা ব্যানার্জি কোনো জায়গায় কড়া ভাবে অ্যাকশন নিয়েছেন বা কড়া কোনো সমালোচনা করেছেন? উনি কি করেছেন? দর দাম বেঁধে দিয়েছেন, এত লাখ, এত কোটি, এত হাজার, এইভাবে নারীকে অসম্মান করার। উনি একজন নারী হয়ে নারীকে অসম্মান করেছেন। সবসময় অনুদান বা ইয়ের ভিত্তিতে উনি সবসময় বাঁধতে চেয়েছেন। উনি তো বলতে পারতেন যে তার পুলিশ তার হাতে, পুলিশকে যে এক্ষুনি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেননি। বিজেপির কাছে এটাই প্রশ্ন থাকবে, শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, এদের যে সরকার আসছে, তারা কিভাবে এটাকে চ্যালেঞ্জটাকে নেয়? তারা কি বলবে যে ঘটনা এরকম ঘটলে, দেখুন যেটা চন্দনদা বললো, সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, এটা বদলানো যাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি গুড গভর্নেন্সের অভাব, এবং গুড গভর্নেন্স কি বিজেপি শাসনে ফিরবে? চন্দন, কি মনে হয়? অ্যাকচুয়ালি বিজেপির শাসন বলে কথা নয়, কথাটা হচ্ছে এখানে পশ্চিমবাংলার মানুষের জাগরণের যে দায়িত্ব বিজেপি সরকার পেয়েছে,
তাদের শাসন ব্যবস্থা নিয়ে মানুষ কিন্তু পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে যে আমরা আগের কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা এই রাজ্যে আর দেখতে চাই না। সেই হিসাবে আমার মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল, তথা সমস্ত মন্ত্রী যারা আজকে এই দেশটা এই রাজ্যটা চালাবেন, তারা কিন্তু কোনোভাবে এই ধরনের পুনরাবৃত্তি যেন এই রাজ্যে আর না ঘটে, সেইটার জন্য আমরা আমাদের মিডিয়া থেকে জনগণের কাছেও আবেদন করছি। সেই জনগণ যেন এই দাবি তোলে এবং সোশ্যাল মিডিয়াতে এই দাবি ভরে দেয়। আমাদের বক্তব্য যদি নাও ভরেন, আপনারাও বক্তব্য দিন, এই বিষয়টা মানুষকে জাগান। বাংলার মানুষ যদি জেগে ওঠে, এই বাংলা থেকেই নবজাগরণ শুরু হয়েছিল, এই বাংলাই প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রথম ফুল ফুটিয়েছিল। সেই স্বাধীনতা সংগ্রামী আজকে ভারতে ছড়িয়ে পড়েছিল এবং এই বাংলাতেই জন্ম নিয়েছে নেতাজি, এই বাংলাতেই জন্ম নিয়েছে বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ থেকে আশুতোষ মুখোপাধ্যায় থেকে, কে নয়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। তো সেখান থেকেই কিন্তু সব কিছু বুঝে নিতে হবে দাদা, যে কেন আর একটা এই ধরনের বাঙালি জন্ম নিচ্ছে না এখানে। তাহলে এই যে বাঙালি, যে আলটিমেটলি যে ধরনের সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে বিবেকানন্দ যেভাবে সনাতনকে নিয়ে পৌঁছেছিল, এবং সেই সনাতনই আজকে দেখা যাচ্ছে এমন একটা মানে পন্থা, যে পন্থা কিন্তু সারা পৃথিবীতে আলোকপাত করবে এই ঘোর কলযুগ যেটা খতম করলো, যেটা চলছিল বাংলায়, সেখান থেকে সত্য যুগে অবভিয়াসলি এই নতুন সরকার পরিবর্তন আনবে। এটা মানুষ এর জন্য কন্টিনিউয়াস কণ্ঠ দিয়ে তাদের বিভিন্ন ধরনের রিল ফিল দিয়ে প্রচার চালিয়ে যাক। মানুষকে আমি চাইবো, বাংলার মানুষকে এটা করা হোক, এবং তাতে দেখা যাবে অবভিয়াসলি নতুন সরকার সমস্ত বিষয়ে গুরুত্ব দেবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জাগরণের কথা বলছেন। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন ইনফোপালস বেঙ্গলে, তারা মতামত জানান যে সত্যি বাংলার জাগরণ হয়েছে কিনা। বাংলার এই জাগরণ সম্পর্কে আমরা শুনলাম। আমাদের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট চন্দন রায় এবং ইনফোপালস বেঙ্গলের এডিটর ইন চিফ শুভজিৎ দাস। আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে সেই সঙ্গে একটি কথা বলছি, জাগরণ সত্যি হয়েছে কিনা সে কথা আপনি আমাদের জানান। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।